Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো আজকে আমরা দ্য নাউন্স প্রিস্ট টেল এই কবিতাটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা কিছু কি ফ্যাক্টস জেনে নিই। মূলত দ্য নাউন্স প্রিস্ট টেল এই কবিতাটি জিওফ্রে চসারের দ্য ক্যান্টারবারি টেলস এর একটি গল্প। এই কবিতাটার অরিজিনাল টাইটেল হচ্ছে দ্য ননেস প্রিস্টেস টেল অফ দ্য কক অ্যান্ড হ্যান্ড চন্টিক্লিয়ার অ্যান্ড পার্টিলট। এই কবিতাটি লিখেছেন জিওফ্রে চসার। জিওফ্রে চসারের লাইফ ডিউরেশন নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি রয়েছে। কারো কারো মতে 1340 থেকে 1400 সাল পর্যন্ত, কারো কারো মতে 1343 থেকে 1400 সাল পর্যন্ত। তবে দুইটার যে কোনো একটা দিলেই হবে। জিওফ্রে চসার নাউন্স প্রিস্ট টেল এই কবিতাটি লিখেছিলেন 1390 সালে এবং এই কবিতাটিকে 1390 সালেই পাবলিশ করা হয়। জেনরিক পয়েন্ট অফ ভিউ থেকে কবিতাটিকে মক এপিক বা বিস্ট ফেবল বলা হয়ে থাকে। এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি তোমাদেরকে জানাতে চাই। এই কবিতাটির আসলে সোর্স অফ প্লটটা কি, এই গল্পটা জিওফ্রে চসার কোথা থেকে পেল? এই গল্পটা জিওফ্রে চসার মূলত রেইনার্ড সাইকেল এই জায়গা থেকে নিয়েছে। রেইনার্ড সাইকেলটা কি, যে ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ এবং জার্মান ফেবলস এর হচ্ছে গল্প কথা, উপকথার একটা সাহিত্য। সেই উপকথার সাহিত্য থেকে মূলত জিওফ্রে চসার নাউন্স প্রিস্ট টেল এর প্লটটাকে সংগ্রহ করেছেন। খুবই লক্ষণীয় বিষয় এখানে টাইম সেটিং হচ্ছে 14th সেঞ্চুরি ইংল্যান্ড, কারণ জিওফ্রে চসার ক্যান্টারবারি টেলস লিখার মাধ্যমে তার পুরো সমাজটাকে রিপ্রেজেন্ট করেছিল। আর প্লেস সেটিং যেটা দেখানো হয়েছে যে একটা প্রত্যন্ত গ্রাম যেখানে মানুষ দারিদ্রতায় নিষ্পেষিত। আর এই কবিতায় থার্ড পারসন অমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ এর ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কি ফ্যাক্টস। এর সবগুলো মনে না রাখলেও হবে। মূলত কবিতাটি পাবলিশ করা হয়েছিল 1390 সালে, এই বিষয়টাই সবচাইতে গুরুত্বপূর্ণ। আর এই কবিতাটিকে একটি মক এপিক বা বিস্ট ফেবল বলা হয়ে থাকে। নাও উইল অ্যানালাইজ দ্য ক্যারেক্টার্স। যে কোনো সাহিত্য ভালোভাবে বোঝার জন্য ক্যারেক্টার বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বেশ কিছু উল্লেখযোগ্য ক্যারেক্টার্স রয়েছে, সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে চন্টিক্লিয়ার। চন্টিক্লিয়ার হচ্ছে গল্পের নায়ক। মূলত চন্টিক্লিয়ার হলো একটা মুরগ, আচ্ছা, এবং এই গল্পে যে বিধবার কথা বলা হয়েছে সেই বিধবার একটা মানে সবচাইতে বড় সম্পদ হিসেবে এটাকে দেখানো হয়েছে। অর্থাৎ একটা মোরগ যদি একটা মানুষের সবচাইতে বড় সম্পদ হয়, তাহলে তার অর্থনৈতিক অবস্থাটা কেমন হতে পারে, এইটা জিওফ্রে চসার বেসিক্যালি বোঝানোর চেষ্টা করেছে যে সেই সময় ইংল্যান্ডের মানুষের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, যেখানে একজন মহিলার সবচাইতে বড় সম্পদ হচ্ছে মোরগ। আমাদের দেশের গুলশান বনানীতে কোনো একটা ফ্ল্যাট না, কোনো একটা প্লট না, একটা মোরগ হচ্ছে সবচাইতে বড় সম্পদ। তো চন্টিক্লিয়ারের শারীরিক বর্ণনা মারাত্মকভাবে দেওয়া হয়েছে, চমৎকার ভাবে। তার মাথার উপরে একটা লাল টকটকে ফুল রয়েছে এবং তার ঠোঁটগুলো খুবই কালো, চমৎকার। এরপর হচ্ছে পার্টিলট। পার্টিলট হচ্ছে একটা মুরগির নাম। তো পার্টিলট হলো এই যে বিধবার কথা বলা হয়েছে, সেই বিধবার বেসিক্যালি 7টা মুরগি ছিল এবং একটা মোরগ ছিল। তো পার্টিলট 7টা মুরগির মধ্যে একটি মুরগি এবং চন্টিক্লিয়ারের সবচাইতে ফেভারিট ওয়াইফ, খুব আদরের বউ। সে খুব সুন্দরী এবং বাস্তববাদী। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা বিধবার 7টা মুরগি এবং কিছু ডোমেস্টিক অ্যানিমালস, গৃহপালিত কিছু পশু রয়েছে, সেই পশুগুলোই হচ্ছে তার সবচাইতে বড় সম্পদ। তার মধ্যে বড় সম্পদ হচ্ছে একটা মোরগ, অর্থাৎ দারিদ্রতায় নিষ্পেষিত ইংল্যান্ডের গ্রামীণ অঞ্চল, সেই বিষয়টার উপরে জিওফ্রে চসার ফোকাস করেছে। এরপরে একটি ধূর্ত চরিত্র যেটা নাম হচ্ছে দ্য ফক্স। আর এই ফক্সের এই গল্পে যেটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডন রাসেল। তো ডন রাসেল স্বাভাবিকভাবেই অ্যান্টাগনিস্ট, এই কবিতার খল নায়ক। আর সে মূলত তার স্বার্থ হাসিলের জন্য মানুষকে তোষামোদ করে, মানে ফ্ল্যাটার করে, প্রতারণা করে এবং এই ফ্ল্যাটারির মাধ্যমে সে তার উদ্দেশ্য হাসিল করে। এই চরিত্রের মাধ্যমে বেসিক্যালি জিওফ্রে চসার সেই জিনিসটার উপরে আলোকপাত করেছে। সেটা কি, যে একজন মানুষ যদি তোষামোদকারীতে বিশ্বাসী হয় তাহলে তার কি মারাত্মক পরিণতি হতে পারে চন্টিক্লিয়ারের মতো, সেই বিষয়টার উপরে আলোকপাত করা হয়েছে। এই তিনটাই হচ্ছে প্রধান চরিত্র। এরপরে যে চরিত্রটা আছে সেটা হচ্ছে উইডো অ্যান্ড হার 2 ডটার্স, মানে একটা মহিলা এবং তার 2টি মেয়ে। তো এই মহিলা হচ্ছে একটা কুড়ে ঘরের মালিক। প্রত্যন্ত গ্রামে একটা কুড়ে ঘর আছে, সেই কুড়ে ঘরে মহিলা তার 2 মেয়েকে নিয়ে বসবাস করে। তার মেয়েরা বিয়ের উপযোগী, কিন্তু সে অর্থনৈতিক সংকটের কারণে বিয়ে দিতে পারছে না এবং
মানে খুবই চমৎকার ভাবে এটা দেখানো হয়েছে যে এই কুড়ে ঘর কটেজ সেটাই দুটো মাত্র ঘর আছে। একটা হচ্ছে বড় ঘর যেটাকে হল বলা হয়েছে, আর একটা হচ্ছে ছোট ঘর যেটাকে বোয়ার বলা হয়েছে। তো হলটা মানে বড় ঘরটাই হচ্ছে একেবারে সংকীর্ণ, খুবই ছোট। তো একটা মানুষের ঘর যদি এত ছোট হয় তাহলে তার অর্থনৈতিক প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, বেসমেন্ট কেমন হতে পারে। জিওফ্রে চসার মূলত এই গল্পের মাধ্যমে সেটাকে ফোকাস করার আপ্রাণ চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন। ওকে, তো এরপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে দ্য নান্স প্রিস্ট। আসলে নান্স প্রিস্ট এই হচ্ছে গল্পের ন্যারেটর। এই নান্স প্রিস্ট গল্পটাকে বর্ণনা করছেন। মূলত নান্স প্রিস্ট হচ্ছে যারা হজ করতে যাচ্ছে তীর্থযাত্রীদের একজন সদস্য। থমাস ব্যাকেটের যে কবর আছে সেই সমাধিতে তারা সম্মান প্রদর্শন করতে যাচ্ছে, যেটা ইংল্যান্ডের ক্যান্টারবারিতে অবস্থিত। এবং নান্স এই ন্যারেটর কিন্তু একটি চমৎকার মোরালিটির মাধ্যমে গল্পটাকে সমাপ্ত করবে। এই হচ্ছে প্রধান চরিত্র। এবার আমরা থিমস এর উপরে ফোকাস করি, যে জিওফ্রে চসার মূলত এখানে অনেকগুলো থিমস এর ব্যবহার করেছে, তবে বেসিক্যালি চারটা থিম সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রথম যেটা সেটা হচ্ছে ডিসেপশন অ্যান্ড ট্রিকারি, মানে প্রতারণা, যে কিভাবে চালাক ব্যক্তিরা ইনোসেন্ট ব্যক্তিদেরকে প্রতারণা করে থাকে সেই বিষয়টার উপরে ফোকাস করে। নেক্সট ট্রাস্ট অ্যান্ড বিট্রেয়াল, যে মানুষ যদি কাউকে বিশ্বাস করে, কারো উপরে ভরসা করে, তাহলে কিভাবে সে বিশ্বাসঘাতকতা করে থাকে। যেমন চন্টিক্লিয়ার কিন্তু রাসেলকে ভরসা করেছিল, মানে শেয়ালকে ভরসা করেছিল এবং সে গান গাইতে যাচ্ছিল, সেই সময়তে রাসেল কিন্তু তাকে অ্যারেস্ট করে ফেলে। এরপরে কি উইজডম অ্যান্ড নলেজ। উইজডম অ্যান্ড নলেজ, যে প্রজ্ঞা এবং জ্ঞান যদি থাকে তাহলে ইনোসেন্ট পার্সনরা যখন ভিকটিম হবে তখন তারা সঠিকভাবে প্রজ্ঞা এবং জ্ঞান ব্যবহার করে সেই দূর অবস্থা থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে। অ্যান্ড ফাইনালি জেন্ডার রোলস অ্যান্ড রিলেশনশিপস, এবং মানুষের জীবনে বা সমাজে নারী পুরুষের যে ভূমিকা এবং মানুষের জীবনে সম্পর্কের যে গুরুত্ব সেই বিষয়টাকে ফোটানো হয়েছে। পারিবারিক সম্পর্ক চন্টিক্লিয়ার এবং পার্টিলটের মাধ্যমে চমৎকার ভাবে জিওফ্রে চসার ফুটিয়ে তুলেছে, যে স্বামী স্ত্রীর মধ্যে সঠিক সুন্দর সম্পর্ক থাকলে একটা পরিবার সুখী হতে পারে সেই বিষয়টাকে। এবং জিওফ্রে চসার এটা দেখাচ্ছিল যে মধ্যযুগে যখন মহিলাদের অবস্থান খারাপ ছিল তখন পার্টিলটের মতো অনেক মহিলারা সমাজে ভূমিকা পালন করতে শুরু করেছিল, তারা পার্সোনাল প্রপার্টি হিসাবে তারা আর ছিল না, সেই বিষয়টাকে তুলে ধরেছে। ওকে, নাও উইল ডিসকাস দ্য সামারি ইন ডিটেল। চমৎকার ভাবে আমরা সামারি ডিসকাস করব। তো গল্পটা শুরু হচ্ছে কিভাবে, যে একটি প্রত্যন্ত গ্রাম, এই প্রত্যন্ত গ্রামে একটি নম্র ভদ্র বিধবা তার দুই মেয়েকে নিয়ে একটি কুড়ে ঘরে বসবাস করে। কুড়ে ঘরটির বর্ণনা দেওয়া হয়েছে যে কুড়ে ঘরটিতে দুটি রুম আছে, একটা হচ্ছে হল আর একটা হচ্ছে বোয়ার। হলটাই অনেক সংকীর্ণ, তাহলে বোয়ার একটা মুরগির কুঠি ছাড়া কিছু, এই হচ্ছে বিষয়। এবং এই কুড়ে ঘরের বর্ণনা দেওয়ার মাধ্যমে জিওফ্রে চসার মূলত যে দারিদ্রতার একটা নিখুঁত দৃষ্টান্ত প্রদান করেছেন। সেই সময়তে ইংল্যান্ডে তীব্র দারিদ্রতা চলছিল। তো এরপরে ন্যারেটর বলছে যে বিধবার কিছু গৃহপালিত পশু রয়েছে, তার মধ্যে চন্টিক্লেয়ার নামের যে মোরগটা আছে সেই মোরগটা হচ্ছে উল্লেখযোগ্য। এবং এই মোরগটা এই বিধবার সবচাইতে বড় সম্পদ। পয়েন্ট টু বি নোটেড, একটা মোরগ হচ্ছে একজন মহিলার যার স্বামী নেই, পুত্র সন্তান নেই, তার সবচাইতে বড় সম্পদ। এরপরে গল্পের ফুল ফোকাস চন্টিক্লেয়ার এবং পার্টিলটের উপরে ফোকাস করা হয়েছে, স্পেশালি চন্টিক্লেয়ারের উপরে। চন্টিক্লেয়ার খুব ডিসিপ্লিনড একটা মোরগ, সে সময় মতো ঘুম থেকে জেগে উঠে তার যে ডাক হাঁক সেটা শুরু করে দেয়। এবং জিওফ্রে চসার এটাকে গির্জার ঘন্টার সাথে তুলনা করেছেন এবং বলেছেন গির্জার ঘন্টার চাইতেও অনেক বেশি অ্যাকুরেট চন্টিক্লেয়ার। এর মানে গির্জা যে করাপ্টেড ছিল সেই বিষয়টার উপরে ফোকাস করছে। চন্টিক্লেয়ারের শারীরিক বর্ণনা দেওয়া হয়েছে যে তার মাথার উপরে একটা কক্সকম্ব, একটা দারুণ লাল টকটকে প্রবালের মতো লাল একটা ফুল রয়েছে, তার ঠোঁটগুলো অনেক কালো এবং তার যে পাখা ফেদার্স প্লুমেস এগুলো হচ্ছে একবারে খাঁটি সোনার মতো উজ্জ্বল চকচকে জলজল করে। আর চন্টিক্লেয়ার হচ্ছে 7টি মুরগির স্বামী, আর এর মধ্যে তার প্রিয় স্ত্রীর নাম হলো পার্টিলট। ওকে, তো একদিন মানে এক বসন্তের সকালে চন্টিক্লেয়ার একটি ভয়ানক দুঃস্বপ্ন দেখে এবং সে মানে গোংরাতে শুরু করে। তারপরে তার প্রিয়তমা স্ত্রী পার্টিলট তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। তখন চন্টিক্লেয়ার বলছে যে আমি স্বপ্নে দেখলাম যে একটি অসভ্য
বর্বর, লালচে বিশাল বড় জন্তু আমাকে গ্রাস করে ফেলছে। এই কথা শুনে পার্টিলট তাকে তিরস্কার করে। পার্টিলট বলে যে তোমার মতো এমন একজন কাপুরুষকে আমি ভালোবাসতে পারি না। এবং সে স্বপ্নের মানে অসত্যতা সম্পর্কে জোর দিয়ে বলে এবং বলে যে রোমান দার্শনিক ক্যাটো কি বলেছে জানো, যে পুরুষদের স্বপ্ন দেখে ভয় পাওয়া যাবে না। আর সাথে সাথে পার্টিলট এটাও বলে যে স্বপ্ন মূলত শারীরিক দুর্বলতা এবং বিষণ্ণতার কারণে জন্ম নেয়। এই শারীরিক দুর্বলতা এবং বিষণ্ণতা থেকে মুক্তি পেতে হলে তোমাকে কিছু ভেষজ ঔষধ বা রেচক পান করতে হবে, কিছু ল্যাক্সাটিভ বা হার্বাল মেডিসিন গ্রহণ করতে হবে। তো এই যে রোমান ফিলোসোফার ক্যাটো, ক্যাটো সম্পর্কে রেফারেন্স দেওয়া, এটা মূলত মানুষকে বই পুস্তক পড়ার জন্য জিওফ্রে চসার উৎসাহিত করেছেন যে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। তো চন্টিক্লিয়ার তার প্রিয়তমা স্ত্রী পার্টিলটের কথাগুলো শুনলো। শোনার পরে চন্টিক্লিয়ার সে তার নিজের যুক্তি দেখাচ্ছে এবং পার্টিলটকে বলছে যে রোমান ফিলোসোফার ক্যাটোর চাইতেও আরো অনেক বড় বড় যারা দার্শনিক রয়েছে সেই দার্শনিকরা স্বপ্নের গুরুত্ব সম্পর্কে বলেছেন। পার্টিলটের সামনে চন্টিক্লিয়ার স্বপ্নের সত্যতা প্রমাণ করার জন্য মূলত উদ্ধৃতি দেয় যে তারা এই ধরনের বিষয় আলোচনা করেছে যে কিছু কিছু ব্যক্তি যেমন ম্যাক্রোবিয়াস, স্কিপিও, জোসেফ, ক্রয়েসাস, এই সমস্ত ব্যক্তিরা মারাত্মক দুঃস্বপ্ন, অশুভ স্বপ্ন দেখেছিল এবং এই স্বপ্নগুলো মূলত মানে মৃত্যুর পূর্বাভাস করেছিল এবং পরবর্তীতে কিন্তু তাদের মৃত্যুটা এইভাবেই হয়। তো এইভাবে তাদের মধ্যে ভেরি উইটি, অনেক মানে নলেজেবল একটা আর্গুমেন্টস চলতে থাকে। তো যাই হোক, চন্টিক্লিয়ার তার বউকে স্যাটিসফাই করার জন্য শেষ পর্যন্ত তার সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করে এবং সে বলে যে নারীরা হচ্ছে পুরুষের জন্য নির্মল আনন্দের উৎস এবং আমার সকল আনন্দ তোমাকে কেন্দ্র করে। সুতরাং তুমি যা বলছো আমি সেটা মেনে নিচ্ছি। যদিও স্বপ্নের সত্যতা রয়েছে, তারপরে চন্টিক্লিয়ার এগুলোকে উপেক্ষা করে সে তার স্ত্রীর পরামর্শ গ্রহণ করলো। এরপরে তারা দুইজন কি ইন্টারকোর্স করলো, তারা দুইজন ইন্টিমেট হলো, অন্তরঙ্গ হলো। তো এই হচ্ছে রোমান্টিক একটা রিলেশনশিপের দিকে কিন্তু ফোকাস করা হয়েছে। এরপরে কি হলো যে মে মাসে একদিন সকালবেলায় যখন চন্টিক্লিয়ার মানে বলছে যে আমি চরম সুখী এই পৃথিবীতে, তখনই তার উপরে মানে অসহনীয় দুঃখ নেমে আসলো। কারণ কি, ওই রাতে এই যে শেয়াল ওত পেতেছিল চন্টিক্লিয়ারকে খাওয়ার জন্য অনেকদিন হলে, মানে রাসেল মূলত জঙ্গলের মধ্যে থাকতো এবং চন্টিক্লিয়ার যখন মানে তার ডাক দিত তখন তার কাছে মনে হতো আরে এ তো চমৎকার, একবারে টাটকা কচি একটা মোরগ, একে খেতেই হবে। তো পরিকল্পনা অনুযায়ী রাসেল, এই যে শিয়াল তার নাম রাসেল, সে বিধবার উঠোনে রাত্রে এসে সে বসে আছে অপেক্ষমান সারা রাত ধরে। এবং এই অপেক্ষমান অবস্থায় যখন আছে তখন পুরোহিত বলছে, মানে প্রিস্ট বলছে যে দেখেন চান্টিক্লিয়ার কিন্তু নির্মম ভাগ্যের দিকে অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু আমি কি করব, আমাকে তো গল্পটা শেষ করতে হবে। এবং প্রিস্ট বলছে যে চান্টিক্লিয়ারের বিপদটা কেমন। চান্টিক্লিয়ারের বিপদটা হচ্ছে ঠিক যেভাবে আমাদের আদিপুরুষ হযরত আদম আলাইহিস সালাম তার স্ত্রীর পরামর্শ মেনে নিয়ে বিপদে পড়েছিলেন, ঠিক সেই রকম বিপদে পড়তে যাচ্ছে। তো তারপরে ন্যারেটর বলছে যে পরের দিন সকালে চান্টিক্লিয়ার একটি প্রজাপতি দেখছে এবং মানে খুব মজা করছে এবং সেই সময় চান্টিক্লিয়ার দেখে যে শিয়াল তার দিকে ওত পেতে আছে। এটা দেখে মোরগটি মানে চান্টিক্লিয়ার খুব আতঙ্কিত হয়ে যায় এবং সে পালানোর চেষ্টা করে। ঠিক এই মুহূর্তেই শিয়াল একটা মিষ্টি কথা বলে তাকে ফাঁদে ফেলে। শিয়াল তাকে তোষামোদ করতে শুরু করে, ফ্লার্ট করতে শুরু করে। শিয়াল বলে যে আরে চন্টিক্লিয়ার, তুমি কোথায় যাচ্ছ? আরে আমি জানি তুমি তোমার বাবার মতো হয়েছ। তুমি জানো আমি এই পর্যন্ত যতজনের সঙ্গীত শুনেছি তার মধ্যে সবচাইতে ভালো গায়ক হচ্ছে তোমার বাবা, আর আমি বিশ্বাস করি তোমার বাবার গুণাবলী তোমার মধ্যে বিদ্যমান রয়েছে। তাই আমি চাই তুমি আমাকে একটি মিষ্টি মধুর গান গেয়ে শোনাও এই বসন্তের সকালে, আমার মনটাকে আরো অনেক ভালো করে দাও। তুমি একজন সম্ভ্রান্ত গায়কের সন্তান। এই যে কৌশল ফ্ল্যাট করা, সেই জিনিসটা ফ্ল্যাটারিকে ফুটানো হয়েছে। তো এটা শুনে তো চান্টিক্লিয়ারের মানে একেবারে সেই বুক ফুলিয়ে, তারপরে ডানা ঝাপটা দিয়ে, চোখ বন্ধ করে, গলা একবারে উপরের দিকে তুলে প্রসারিত করে সে যখন গান গাইতে শুরু করলো তখন শেয়াল এসে খপাং করে তার গলাটা চেপে ধরলো। এই দৃশ্য দেখে এই গোয়াল ঘরে বা মুরগির কুঠিতে যত মুরগি ছিল তারা খুব চিৎকার করতে শুরু করে, মানে প্রচন্ড বেগে। এবং এই চিৎকারটাকে জিওফ্রে চসার যখন গ্রিকরা ট্রয় নগরী দখল করে নিচ্ছিল সেই ট্রয় নগরীর মহিলাদের চিৎকারের সাথে তুলনা করেছেন। এবং
আর যখন বিধবা এবং তার মেয়েরা এই চিৎকার শুনতে পেল, তখন তারা খুব দৌড়ে গোয়াল ঘরের কাছে গেল এবং দেখলো যে চান্টিক্লেয়ারকে শিয়াল মুখে নিয়ে দৌড়াচ্ছে। তখন এই যে খামারের যে সকল অন্যান্য যে প্রাণী আছে তার মধ্যে একটা পিগ, একটা শুয়োর আছে, এবং অন্যান্য যারা গৃহপালিত প্রাণী, গরু ছাগল, এগুলো সব মিলে শিয়ালের পশ্চাৎ ধাবন করতে শুরু করলো। এবং এই বিষয়টাকে একটি হিস্টোরিক্যাল মুভমেন্টের সাথে তুলনা করেছে, যে জ্যাক স্ট্র নামে একজন পিজেন্ট লিডার, একজন কৃষক নেতা, যখন কৃষক বিদ্রোহ পরিচালনা করেছিল সেই বিদ্রোহের সাথে তুলনা করেছে। শিয়ালের পিছনে তারা দৌড়াচ্ছে। অর্থাৎ এই কম্প্যারিজনের মাধ্যমে জিওফ্রে চসার এটা বোঝাচ্ছে যে শাসক শ্রেণী কৃষকদেরকে এইভাবে নির্মম ভাবে নির্যাতন করত, তাদেরকে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে শুধু তাদের আরাম আয়েশ অর্জন করত, আর কৃষকরা অনাহারে দিনকাল অতিবাহিত করত। তো এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থা দেখার পরে তখন চন্টিক্লেয়ার দেখছে যে আমার তো আর বাঁচার কোনো রাস্তা নেই, সে কি করবে? তখন চন্টিক্লেয়ার রাসেলকে বলছে, শিয়ালকে, যে দেখো তুমি দৌড়াচ্ছ কেন আমাকে নিয়ে? তুমি তো অনেক বুদ্ধিমান এবং অনেক শক্তিশালী, তুমি দাঁড়াও। এবং দাঁড়ানোর পরে যারা তোমার পশ্চাৎ ধাবন করছে তোমাকে ধরার জন্য, তাদেরকে তুমি তিরস্কার করো যে বেটারা দৌড়ায় লাভ নেই, আমাকে ধরতে পারবে না। এতে করে কি হবে? তোমার যে শিকারের যে মজা, সেই মজাটা ডাবল হয়ে যাবে। তো বেটা শিয়ালের এই পরামর্শ খুব পছন্দ হলো, সে থেমে গেল। এবং যখনই সে মানে তিরস্কার করার জন্য মুখটা হা করলো, তখনই চান্টিক্লেয়ার সাই করে উড়ে সেখান থেকে পালিয়ে একটা বিশাল লম্বা গাছের উপরে বসে গেল। এখন শিয়াল বেটা দেখছে, হাই সর্বনাশ, এই কি করলাম, এত আমও গেল, ঝোলাও গেল, কিছুই আর থাকলো না, সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেল। তখন শিয়াল আবার চন্টিক্লেয়ারকে তোষামত করতে শুরু করে যে বাছাধন, আমি তো তোমার সঙ্গে মস্কারা করছিলাম, আরে আমি তো গান শুনতে এসেছিলাম, তুমি আমাকে গানটা শোনাবে না? তুমি আসো, আমাকে গান শোনাও। তো চন্টিক্লেয়ার তখন বলছে যে শিয়াল বেটা, তোমার যে মানে ফন্দি ফিকির, এ সম্পর্কে আমি যথেষ্ট বুঝে গিয়েছি। তুমি কিভাবে আমাকে তোষামত করে ফাঁদে ফেলেছো এটা আমি বুঝে গিয়েছি, আমি আর তোমার ফাঁদে পা দিচ্ছি না। এইভাবে মূলত চন্টিক্লেয়ার তার উপস্থিত বুদ্ধি, তার প্রজ্ঞা, এটাকে ব্যবহার করে সে তার নিজেকে বাঁচালো। এর মধ্যে একটা বিশাল বড় মোরাল আছে। মোরালটা কি? একেবারে গল্পের শেষ দিকে নান্সপ্রিস্ট বলছে যে গল্পের মোরাল হচ্ছে ডোন্ট ট্রাস্ট ফ্ল্যাটার্স, তোষামতকারীদের কখনোই বিশ্বাস করা যাবে না। তো তোমরা যদি এ ধরনের ইংলিশ টু বাংলা সামারি গাইড, সাজেশন এবং নোটস কালেক্ট করতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।